আওয়ামী লীগের শাসনামলে ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল এবং নালা সংস্কারে খরচ হয়েছে ২,১৪৬ কোটি টাকা। তবুও এই শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবছে ঢাকার মানুষ। কেন এমন পরিস্থিতি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দেশ সন্ধ্যায় আজকের আয়োজন বুড়িগঙ্গা তুরাগ বাঁচলে বাঁচবে ঢাকা। সাথে আছি আমি মুক্তা মাহমুদ। আর এ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ডান দিকে শেখ রোকন, লেখক এবং নদী গবেষক, এবং আমার বাম পাশে আছেন আসিফ ইকবাল আকাশ, স্টেট ইউনিভার্সিটির তিনি শিক্ষক এবং তিনি পরিকল্পনা এবং নগর উন্নয়ন নিয়েও অনেক কাজ করেছেন। দুজনকেই স্বাগত। শেখ রোকন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে বিষয়টা একটু জানতে চাইব, কারণ আপনি নদী নিয়ে অনেক কাজ করেছেন। বুড়িগঙ্গা যদি এখন অবস্থা শুনতে চাই, বুড়িগঙ্গার অবস্থা কেমন বলবে? বুড়িগঙ্গা যদি দুই দিক থেকে দেখার ব্যাপার আছে। একটা হচ্ছে যে দৈহিকভাবে নদীটা কেমন আছে, জৈবিকভাবে কেমন আছে। দৈহিকভাবে যদি দেখি যে এইটার বসিলা ব্রিজ থেকে ধর্মগঞ্জ পর্যন্ত, যেখানে ধলেশ্বরের সঙ্গে মিশছে, এই 25 কিলোমিটার আপনার নাব্যতা আছে। এক পাশে বাম পাশে ওয়াকওয়ে করা হয়েছে, দুই পাশে সীমান্ত খুঁটি বসানো হয়েছে। তার মানে 25 কিলোমিটার দৈহিকভাবে বুড়িগঙ্গা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখানে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে বসিলা ব্রিজ বা ওয়াশপুর থেকে হজরতপুর পর্যন্ত, যেটা বুড়িগঙ্গা সংযুক্ত ছিল ধলেশ্বরীর সঙ্গে, সেই 25 কিলোমিটার কিন্তু ভরাট এবং দখলের শিকার হয়েছে। মর্মান্তিক সত্য হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের দুইটা দলিল আমরা দেখেছি। আমরা বুড়িগঙ্গা নিয়ে গবেষণা করেছি 22-23 সালে, 2 বছর। তখন দেখেছি যে 2005 সালে এই 16 কিলোমিটার আছে। 2011 সালের নথিপত্রে পানি উন্নয়ন বোর্ডেরই, সেখানে এই 16 কিলোমিটার বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে দেখানো সম্ভব হয় যে আমরা গোটা নদীটা উদ্ধার করতে পেরেছি। এটা দৈহিকভাবে কথা বলছি। জৈবিকভাবে নদীটা এখনো মৃত এই অর্থে অন্তত 8 মাস। 12 মাসের মধ্যে 4 মাস এখানে পানিতে দ্রবীভূত অক্সিজেনের লেভেল আমরা পরীক্ষা করেছি। সেখানে জীবন ধারণের জন্য প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকতে হয়। তো আমরা দেখেছি যে এটা শুধুমাত্র 4 মাস থাকে, বর্ষা এবং শরৎকাল মিলে। বাকি 8 মাস নদীটাতে অনেক সময় 1-এর নিচেও নেমে যায়, 2-3 এরকম থাকে। তার মানে বাকি 8 মাস জৈবিকভাবে বুড়িগঙ্গা মৃত থাকে। তার মানে আমরা বলতে পারি দৈহিক এবং জৈবিকভাবে দুটো দিক থেকেই বুড়িগঙ্গা একদম তার অবস্থায় নেই। দৈহিকভাবে এখন আপনি এটাকে পঙ্গু বলতে পারেন, যে একটা পা অবশ্যই আছে, আর জৈবিকভাবে এটা 8 মাস মৃত থাকে। শেখ রোকন, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো এবং আরো শুনবো আপনার কাছে। একটু আসিফ ইকবাল, আপনার কাছে জানতে চাই, এই যে ঢাকায় আমি যেটা বললাম যে গেল 1 দশকেই খরচ হয়েছে 1,246 কোটি টাকা, এত টাকা ঢালার পরও ঢাকার এই অবস্থা কেন দেখছেন? আপনার কাছে কি মনে হয়? এত টাকা ঢালার পরেও ঢাকার অবস্থা এখনও এমন, কারণ প্রথমত আমরা যে প্রজেক্টগুলো নেই, এই প্রজেক্টগুলো আসলে মেগা প্রকল্পের কাছাকাছি কিছু, মানে টু সাম এক্সটেন্ট এটাকে আমরা মেগা প্রকল্প বলতে পারি, কিন্তু আমাদের সেই চিরচারিত সমস্যা থেকে আমরা এখনও উত্তরণ করতে পারিনি, কারণ আমাদের প্রজেক্ট নেওয়ার আগে ফিজিবিলিটি টেস্ট আসলে প্রপারলি হয় না। এবং প্রজেক্ট নেয়ার উদ্দেশ্য যতটুকু না, আমরা বিগত সরকারগুলোর আমলে দেখেছি যে প্রজেক্ট নেওয়ার উদ্দেশ্য যতটুকু না জনকল্যাণ বা সমস্যার সমাধান, তার থেকে বেশি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা হয়ে থাকে। এবং আমরা যদি দেখি যে আমাদের যে এই হাজার হাজার কোটি টাকা জনগণের করের, যে হাজার হাজার কোটি টাকা যে আমাদের মানে প্রকল্পে আমাদের বিনিয়োগ করা হয়, এবং এই যে মেথোডোলজিটা, যে মেথডে সমস্যার সমাধানের জন্য যে আমরা প্রকল্পগুলো হাতে নেই, সেগুলো আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যায় না, একবারে কখনোই যায় না। শতভাগ তো দূরে থাক, এটা আমার মনে হয় যদি আমরা শতকরা হিসেব করি 5-10 ভাগে আমরা দেখতে পারি। আর আমাদের যে ভাই যে কথাটা বললেন যে আমাদের নদীগুলোকে হচ্ছে কি বায়োলজিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে, এবং হচ্ছে কি আমাদের ডিজলভ অক্সিজেনের মাত্রা প্রায় 0-র কাছাকাছি থাকে শীতকালীন সময়। এবং শুধু কি তাই, আমাদের যে এই বুড়িগঙ্গার যে তলদেশে যে সেডিমেন্টেশন হচ্ছে এনভায়রনমেন্টাল কার্সিনোজেনে, তো ধীরে ধীরে কিন্তু এই নদীগুলো হচ্ছে কি একেবারে ইররিপেয়ারেবল এবং ইরিকভারেবল স্টেজে চলে যাচ্ছে। মানে ওইখান থেকে আর উত্তরণ সম্ভব না। এখনো সম্ভাবনা আছে। আমরা যদি 1950 সালের টেমস নদীর দিকে তাকাই বা 1960-এর জার্মানির রাইন নদীর দিকে তাকাই, তারা কিন্তু
ঠিক এরকম কাছাকাছি পর্যায় থেকে কিন্তু ফেরত এসেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তো আমাদের অবশ্যই সে সুযোগ রয়েছে, কিন্তু আমাদেরকে অবশ্যই সাস্টেনেবল সলিউশনের দিকে যেতে হবে। আসিফ আকবর, আপনার কাছে আরো শুনবো। শেখ রুকন, আপনি যেটা বলছিলেন যে বুড়িগঙ্গা ইতিমধ্যে হচ্ছে একদিক থেকে হচ্ছে পঙ্গু আবার মৃত দুটোই বলছেন। আজকেও আমরা দেখলাম স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলছেন যে ঢাকাকে বাঁচাতে হলে আমি যে দুই নদীর কথা বললাম তুরাগ এবং বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে। আমরা আসলে বুড়িগঙ্গা বাঁচাতে পারবো কিনা, কারণ সে কয়েকটা নদীর দেশের বাইরে এক্সাম্পল দিচ্ছিলেন। এই দেশের বাইরের অবস্থা আমরাও জানি, কিন্তু বাংলাদেশে আসলে কতটা পসিবল সম্ভব বলে আপনার দেখুন, আমি তো এখন খুব সম্ভাবনা দেখি এই অর্থে যে উচ্চ আদালতের রায়ের ফলে শুধু বুড়িগঙ্গা এবং তুরাগ না, শীতলক্ষ্যা, বালু, এই 4টা নদীর আমরা সীমানা চিহ্নিত করতে পেরেছি এবং 4টা নদীর বৃহৎ অংশে এখন ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তো ফলে আগে যেমন হতো যে আপনার উচ্ছেদ অভিযানগুলো জায়গায় জায়গায় চলতো, উচ্ছেদ করে আসলে আবার দখল হতো, সীমান্ত খুঁটি এবং ওয়াকওয়ে নির্মাণের ফলে অন্তত দৈহিকভাবে নদীগুলো দখলের হাত থেকে বাঁচার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এইটা বহুলাংশে কার্যকর হয়েছে আমরা দেখেছি। এখন যেটা করতে হবে, এই নদীগুলোকে জৈবিকভাবে বাঁচাতে হবে। কারণ আপনি জানেন যে এই 4টা নদীর তীরে শিল্প কারখানা আছে। সেখানে শিল্প কারখানায় আপনি বাংলাদেশে যদি অনুমতি নিতে চান, তাহলে আপনাকে আগে ইটিপি আছে কিনা সেইটার লাইসেন্স নিতে হবে পরিবেশ অধিদপ্তর থেকে, এবং পরিবেশ অধিদপ্তর এইটা সময় সময় পরিদর্শন করার কথা যে ঠিক চলছে কিনা। কিন্তু এখানেই দেখা যায় যে কারখানা আছে, সেগুলোতে ইটিপি আছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে, কিন্তু ইটিপিটা চলছে না। যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এগুলো বন্ধ থাকে। কখনো কালে ভদ্রে যদি পরিদর্শন হয় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে, তখন তারা সেগুলো চালু রাখে, পরে বন্ধ রাখে। তো ফলে আমরা যদি জৈবিকভাবে নদীগুলোকে রক্ষা করতে চাই, আমাদের 3 ধরনের দূষণ থেকে রক্ষা করতে হবে। সবচেয়ে মারাত্মক হচ্ছে শিল্প দূষণ, যেটা আসলে রাসায়নিক দূষণ। তারপরে আছে আপনার মানব বর্জ্য, সিটি কর্পোরেশন থেকে যেগুলো যায়। আগে এই খালগুলো ওয়াসার অধীনে ছিল, 2020 সাল থেকে এটা সিটি কর্পোরেশন দুটোর অধীনে আছে। তো সেখানে আমরা যে দৈনন্দিন বর্জ্য, তরল বর্জ্যগুলো উৎপাদন করি নাগরিকরা, সেইটা সরাসরি বুড়িগঙ্গা এবং তুরাগ অন্যান্য নদীতে যাচ্ছে। আমরা দেখেছি যে বুড়িগঙ্গায় 25 কিলোমিটারের মধ্যে বছিলা থেকে ধর্মগঞ্জ পর্যন্ত এখানে 100টা ড্রেন আছে, যেগুলোর প্রত্যেকটার মুখ খোলা। এর মধ্যে 43টার আমরা দেখেছি যে স্লুইস গেট আছে, মানে আপনি পানি বন্ধ করতে পারেন, কিন্তু কোনো নেট নাই যে আপনি কোনো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও নাই যে আপনি এটা দূষণ ছাড়া যাবে। আর তৃতীয় হচ্ছে সলিড বর্জ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে সবাই মিলে আমরা এটা করতে পারি, সেই বর্জ্যটা বরং হচ্ছে অপেক্ষাকৃত কম। সবচেয়ে বেশি হচ্ছে শিল্প বর্জ্য, রাসায়নিক। এইটা সহজে আপনার পানিতে কখনো দ্রবীভূত হয় না, একটা দীর্ঘমেয়াদী পরিবেশের ক্ষতি করে। দ্বিতীয় হচ্ছে আমাদের মানব বর্জ্য, যেটা আমরা সিটি কর্পোরেশন দুটো এখন ড্রেনের মাধ্যমে দেয়, সেইটা করতে হবে। তারপরে সলিড বর্জ্যের প্রশ্নটা আসে। এই 3টা না করলে নদীগুলো জৈবিকভাবে বেঁচে উঠবে না। কারণ জৈবিকভাবে নদীকে আমরা কোনটা বলি যে জৈবিকভাবে এটা সচল বা জীবন্ত, এর পানিটা আমি ব্যবহার করতে পারি কিনা, গৃহস্থালী কাজে, শিল্পের কাজে, সুপেয় পানি হিসেবে এইটা দিয়ে আমি সেচ দিতে পারি কিনা, সেটা এখানে মাছ আছে কিনা, এখানে কাছে গেলে আমার হচ্ছে চিত্ত বিনোদন হয় কিনা নদীর কাছে গেলে। বরং আমার তো এখন অনেক রিপালসিভ, এটা গেলে দুর্গন্ধে থাকা যায় না। নদীর যে 6টা উপযোগিতা আছে, ঢাকার চারপাশের নদীগুলোর মধ্যে 5টাই শেষ হয়ে গেছে, শুধুমাত্র নৌ চলাচল করা যায়, এছাড়া বাকি 5টা। ফলে আপনি যদি এটাকে মৃত ঘোষণা করেন, উনি বলেছেন যে 57 সালে তো টেমসকে মৃত ঘোষণা করা হয়েছিল, বায়োলজিক্যালি ডেড, সেখান থেকে ফিরে আসছে। তো ঢাকার চারপাশের নদীগুলো আপনি 80% মরে গেছে। 5টা যদি আমরা 20-20 করে মার্ক দিই, তার মানে 4টা কোনো কাজে আসছে, শুধুমাত্র নৌ চলাচল চলে। শেখ রুকন, আমরা এই বিষয়ে নিয়ে আরও কথা শুনবো। আপনি যে বিষয়গুলো বলছিলেন যে এই যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে টেকসই হচ্ছে না, এবং তিনি বর্জ্য ব্যবস্থাপনার কথাও বলছিল যে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সেখানে জোর দিতে হবে, সাথে অন্যান্য যে প্রজেক্টগুলো। এই টেকসই না হওয়ার পেছনে আসলে কারণ কি হিসেবে আপনার কাছে মনে হয়, কেন হচ্ছে না টেকসই? টেকসই না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে কি, আমরা যদি আমাদের পাস্ট রেকর্ড দেখি, সেক্ষেত্রে আমাদের সরকারে বা রাষ্ট্রযন্ত্রে যারা বসে থাকেন, তারা হচ্ছে কি নদীকে মূলত মাপের নাব্যতা দিয়ে আর দুর্গন্ধ দিয়ে, আর কোনো কাজ আমরা দেখি না। আর যখনই নাব্যতার ঘাটতি হয়, তখনই হচ্ছে কি
আমরা ড্রেজিংয়ের প্রকল্প হাতে নেই। আমরা যে আজকে ঢাকা যে আমাদের রাজধানী, এবং ঢাকা যে কেন রাজধানী হলো মুঘল সুবার, এইটার অন্যতম কারণ ছিল এই ঢাকা সারা বছর ধরে শীত গ্রীষ্ম 12 মাস এর নাব্যতা ছিল। আচ্ছা, যেহেতু নাব্যতা নিয়ে কথা উঠছে এবং ড্রেজিং নিয়ে কথা বলছে, এবং সরকার শুধুমাত্র ড্রেজিংয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজতে চায়, কিন্তু আমরা একটা প্যাটার্নকে আমরা রিকারিং দেখব। সেটা হচ্ছে কি, আওয়ামী লীগের আমল হোক, অন্তর্বর্তীকালীন সরকারের আমল হোক, এবং বর্তমানে বিএনপি সরকার আমলে হোক, আমরা দেখতে পাই যে হচ্ছে কি এই ড্রেজিংয়ের কাজটাও কিন্তু পাচ্ছে হচ্ছে কি যারা সরকার ঘনিষ্ঠ তারা, এবং মানে যারা ড্রেজিং করছেন, মানে এক্সপার্ট মহলে এ নিয়েও একটা কানাঘুষা বা কথাবার্তা চলে যে আসলে ড্রেজিংটাও কি পরিপূর্ণভাবে বা শতভাগ মানে কোয়ালিটি ইনশিওর করে হচ্ছে কিনা। আর ড্রেজিংয়ের কথা যদি শেষ করি, তাহলে আরেকটা কথা আমাকে বলতে হবে। ভাই যেটা বললেন, আমি সাধুবাদ জানাই ভাইয়ের পয়েন্টটাকে। সেটা হচ্ছে কি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের কঠিন বর্জ্য, তরল বর্জ্য থেকে শুরু করে একেবারে ওয়েস্ট পর্যন্ত আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আইন রয়েছে, কিন্তু এটা একটা কাগজে বাঘ, এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা তো ডিএমডিপি 1995 করেছিলাম, সেখানে হচ্ছে কি আমাদের ঢাকার ওয়াটার রিটেনশন বডিগুলা একদম ডেজিগনেটেডলি ডিস্টিং করা ছিল। আমাদের ফ্লাড ফ্লো জোন, আমাদের সাব ফ্লাড ফ্লো জোন, সেগুলো ছিল। এই যে আমরা জনমানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছি যে হচ্ছে কি অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে, যদিও এই মানে অল্প বৃষ্টি বলবো না, এই বিগত দিনের বৃষ্টিটা, এটা আসলে আমি বলতে চাই এটাকে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট, যে আমরা দেখছি কি হুট করে অল্প সময়ের ভিতরে অনেক বিশাল বৃষ্টি। একটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট। 152 কিন্তু মিলিমিটার। আমাদের যে ডিএমডিপি 1995-এ আমাদের যে ফ্লাড ফ্লো জোন ছিল, সাব ফ্লাড ফ্লো জোন ছিল, এবং আমাদের ওয়াটার রিটেনশন বডি ছিল, এই সরকারই কিন্তু এগুলোকে মানে ভরাট করেছে। যেমন কি এই ফ্লাড ফ্লো জোনগুলোতে ওয়াটার রিটেনশন বডিগুলো কিন্তু একদম ক্রিটিক্যাল এরিয়া। এখানে আমি চাইলেও ভরাট করতে পারবো না। আমরা এই ভরাটের বিষয় নিয়ে পরে জি। বিরতির পর আরো নিশ্চয়ই। জি, তো বর্জ্য ব্যবস্থাপনার কথায় যদি আমি ফেরত যাই, আচ্ছা, আসিফ ইকবাল, আমরা এখন সংসদে প্রধানমন্ত্রী কথা বলছেন, জি, আমরা একটু জি, সেই জায়গা please, থেকে দেখি জি, সংসদে জি। প্রধানমন্ত্রী কি বলেন, সেই জায়গা থেকে আবার নিশ্চয়ই আলোচনায় ফিরবো। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও আলোচনায় ফিরবো। দর্শক, বিরতির পর আবারও স্বাগত দেশ সন্ধ্যায়। আসিফ ইকবাল, আপনি বিরতির আগে যে বিষয়টা বলছিলেন যে অনেকগুলো প্রকল্প নেওয়া হয় কিন্তু কোনো প্রকল্পই আসলে টেকসই হয় না, কেন আসলে হচ্ছে না, সে বিষয়গুলো যদি আরেকটু বলতেন। আচ্ছা, আমরা বারবার যে কথা বলছি, আসলে আমাদের প্রকল্পগুলোর যে হচ্ছে কি মূল ফোকাস, তা তো অবশ্যই হচ্ছে কি নদীকে পুনরুদ্ধার করা বা নদীর জীবন প্রাণকে ফিরিয়ে দেয়া, কিন্তু আমাদের প্রকল্পগুলোর যে মেথডোলজি, এটা সাস্টেনেবল না। তো আমাদের আসলে সাস্টেনেবল না কেন? সাস্টেনেবল না কেন, আসলে আমরা মানে কাজ করছি হচ্ছে কি আমাদের নাব্যতা বৃদ্ধির জন্য অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু আমাদের নাব্যতাটা কেন আসলে কমে যাচ্ছে বারবার। আমরা আসলে কিউর নিয়ে কাজ করছি, আমরা প্রিভেনশনে কাজ করছি না, এই কারণে এটা সাস্টেনেবল হচ্ছে না। তো এখানে সাস্টেনেবল প্রিভেনশন নিয়ে আসলে কি কি কাজ করা উচিত সেই বিষয়ে নিয়ে একটু পরে কথা বলবো। এর আগে আমি শেখ রোকন আপনার কাছে জানতে চাই, যেটা আপনি বলছিলেন নাব্যতা এবং দুর্গন্ধ দিয়ে নদীর যৌবন মাপা হয় বা নদীকে মাপা হয়, তো সেই জায়গায় পুঙ্গ বুড়িগঙ্গাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, এবং এই ফিরিয়ে আনার বিষয়ে আপনি কতটা আশাবাদী এবং কত বছর আসলে লাগতে পারে? দেখুন, এটা কত বছর লাগবে সেটা নির্ভর করবে যে আমরা দূষণটা বন্ধ করতে পারছি কিনা। আমি যদি একদিকে প্রকল্প চালাতে থাকি, নদীগুলো উদ্ধারের তৎপরতা চালাতে থাকি, আবার অন্যদিকে আপনার দূষণও চলতে থাকে, তাহলে কিন্তু হবে না। তাহলে তো একদিকে আমি উদ্ধার করবো, একদিকে দূষণ হবে, সেটা হবে না। আপনি দেখেন যে জাপানের সুমিদা গাওয়া নদী আছে টোকিওতে, তো সেইটা বছর দশেক লাগছিল এটা উদ্ধার করতে। টেমসের ক্ষেত্রে এরকম 10-15 বছর লেগেছিল। জাকার্তায় সীতা নদী ছিল অনেক দূষিত, সেইটা 10-15 বছর লেগেছিল। বুড়িগঙ্গার ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে কোভিড যখন ছিল তখন কিন্তু আমাদের নদী, বন, পরিবেশ এগুলো নিজেকে ফিরে পেতে শুরু করছিল, কারণ দূষণ বন্ধ হয়ে গেছিল, লোকজনের ইন্টারভেনশন বন্ধ হয়ে গেছিল। বুড়িগঙ্গার ক্ষেত্রে যদি দূষণ আজকে বন্ধ করা যায়, যে আমরা 1 ফোঁটা রাসায়নিক দূষণ বুড়িগঙ্গায় হবে না, 1 ফোঁটা নাগরিক দূষণ বুড়িগঙ্গায় যাবে না, তাহলে আমার ধারণা বছর দশকের মধ্যে বুড়িগঙ্গা ফিরে পাওয়া যাবে। এই যে আপনি বলছেন যে 1 ফোঁটা রাসায়নিক দূষণ হবে না, 1 ফোঁটা মানে মানুষ নাগরিক যেন দূষণ। নাগরিক দূষণ না হয়, এই যে রাসায়নিক দূষণ এবং নাগরিক দূষণ, এটাকে আসলে সম্পূর্ণভাবে না করা সম্ভব কিনা, এবং অবশ্যই সম্ভব হলে সম্ভব। কিভাবে সম্ভব? শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা দরকার। সরকার চেয়েছে বুড়িগঙ্গার
দুই পাশের দখল উচ্ছেদ করেছে, সীমান্ত খুঁটি দিয়েছে, ওয়াকওয়ে দিয়েছে। যদি সরকার চায় তাহলে রাসায়নিক দূষণও বন্ধ হবে সদিচ্ছা থাকলে। কিভাবে? কারণ হচ্ছে দখল উচ্ছেদটা যত সহজ হয়েছে, কারণ এদের বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অনেক খেটে খাওয়া মানুষ ছিল, যারা ঝুপড়ি ঘর বানিয়েছিল বুড়িগঙ্গার পাড়ে। তাদেরকে উচ্ছেদ করাটা সরকারের জন্য অনেক সহজ ছিল। কিন্তু যারা রাসায়নিক দূষণ করে তারা অনেক প্রভাবশালী, তারা বড় বড় শিল্পপতি, তারা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে অনেক প্রভাবশালী। ফলে সরকার যদি এটা সঠিকভাবে সদিচ্ছা থাকে, সঠিকভাবে যদি পদক্ষেপ নেয়, অবশ্যই সম্ভব। নির্ভর করছে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। তার মানে রাজনৈতিকভাবে যদি সিদ্ধান্ত নেয়, আপনি মানে বলছেন যে 10 বছরের মধ্যে, এবং 10 বছরের কি কম সময় লাগবে যে বুড়িগঙ্গাকে ফিরিয়ে আনতে? নিঃসন্দেহে আমরা হাতিঝিল উদ্ধার করেছি। তো আপনার মনে আছে যে 111-এর সরকারের সময় এটা হাতিঝিলেও অনেক দখল ছিল, সেগুলো উচ্ছেদ করতে তো যেহেতু এই সরকার চেয়েছে তখন। তো বুড়িগঙ্গার ক্ষেত্রেও একই কথা। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘর বাড়ি, দখলকৃত ঘর বাড়ি আমরা যত সহজে উচ্ছেদ করতে পেরেছি, রাসায়নিক দূষণের যারা হতা, সেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে প্রভাবশালীদের উচ্ছেদ করাটা কঠিন, কিন্তু রাজনৈতিকভাবে রাষ্ট্র চাইলে, সরকার চাইলে অবশ্যই সম্ভব। হ্যাঁ, শেখ রকম আমরা আসলে পরে শুনবো যে আসলে রাজনৈতিক সদিচ্ছা আসলে আছে কিনা, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা আরও শুনবো। তার আগে আমি আবার আসিফ ইকবাল, আপনার কাছে জানতে চাই, আপনি নানা প্রকল্পের কথা বলছিলেন এবং প্রকল্পগুলো টেকসই হচ্ছে না, তার নকশার ত্রুটির কথা বলছিলেন, এবং একই কথা আপনার মুখেও আসছে যে রাজনৈতিক সদিচ্ছা। এর বাইরে আসলে কোনো বিষয় আছে কিনা যে কারণে এই যে ঢাকার যে জলাবদ্ধতা হচ্ছে, যদি জলাবদ্ধ বা যদি বলি ড্রেনেজ সিস্টেমের কথা যদি বলি, ড্রেনগুলোর কি অবস্থা আপনি দেখছেন? আচ্ছা, আমাদের ঢাকার ড্রেনেজ সিস্টেমের কথা যদি আমাদের বলতে হয়, আমাদের ঢাকার ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আসলে সেন্ট্রালাইজড না, এটা হচ্ছে কি আইসোলেটেড, এটা বিভিন্ন ক্লাস্টারে মানে বিভক্ত। এবং আমাদের ঢাকার ড্রেনেজগুলোও কিন্তু হচ্ছে কি ব্লকেজের শিকার হয়। এই ব্লকেজের শিকার কেন সে হয়? আমাদের ঢাকার ড্রেনেজ ব্লকেজের শিকার হচ্ছে কি, কারণ আমরা আসলে মানে শুধুমাত্র ঢাকার ড্রেনেজ ব্লকেজের শিকার না, এই যে বললেন যে আমাদের নদী দূষণ, আমাদের হচ্ছে কি দূষণ রোধ করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। মানে এর মূল মানে সমস্যা হচ্ছে কি, আমরা আসলে শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করি, আমাদের চিন্তা চেতনা হচ্ছে কি প্রো প্ল্যানিং বা প্রো এনভায়রনমেন্ট না। যেমন ভাই বললেন রাজনৈতিক সদিচ্ছা, তো যারা রাজনীতিবিদ আছেন তারাও তো আসলে জনমানুষের বাহিরে না, তারা তো রোবট না বা ভিড় ঘরের কোনো প্রাণীও না। তো আমরা আসলে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের কারিকুলামে বা ছোটবেলা থেকে আমরা কতটুকু শিখেছি যে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমার অন্যের কথা চিন্তা করতে হবে, আমার এই শহর, আমার এই নগর, এই রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে। তো আমি বলবো যে হচ্ছে কি, আমাদের যারা শিক্ষানীতি নিয়ে কাজ করেন, যারা হচ্ছে কি জনমন কিভাবে চিন্তা করে তা নিয়ে কাজ করেন, যারা হচ্ছে কি দর্শনকে বিল্ড করতে কাজ করেন, তাদেরকে আসলে এই ধরনের কাজ মানে আমরা যাতে হচ্ছে কি প্রো এনভায়রনমেন্ট, প্রো প্ল্যানিং এবং মানে অন্যকে নিয়ে কাজ করি, সমাজকে নিয়ে কাজ করি, আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে যেন কাজ করি এবং আমাদের চিন্তা চেতনায় তারাও যাতে থাকে, ভবিষ্যৎ যাতে থাকে, তো সেই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। আমাদের পূর্বপুরুষরা যদি এইভাবে যদি চিন্তা করতেন বা তাদের কাজে যদি হচ্ছে কি ভবিষ্যৎ আসতো, আবার ওই সাস্টেনেবিলিটিতে ফেরত আসি, তাহলে কিন্তু আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এবং আমাদের যে ড্রেনেজে যে আমাদের ব্লকেট তৈরি হচ্ছে, বা আমাদের ড্রেনেজটা যে অ্যাডিকুয়েট না, বা আমাদের ড্রেনেজটা যে হচ্ছে কি আসলে একেবারে কমপ্লিটলি সেন্ট্রালাইজড কিনা, তো সেইটাও কিন্তু আসলে আমাদের পূর্বসূরিদের মানে অদূরদর্শী চিন্তার মানে আজকের ফল। আসিফ ইকবাল, আপনার কাছে আবারও ফিরবো। শেখ রোকন, আপনি যেটা বলছিলেন যে অদূরদর্শিতা, আপনাকে যদি বলি, আপনি যেহেতু বলছেন যে বুড়িগঙ্গা ফেরানো সম্ভব, এর আগে আমরা দেখেছি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, ঢাকায় যখন জলাবদ্ধতা হয় সবসময় আমরা দেখেছি যে 2 সিটি কর্পোরেশন থেকেই বলা হয় যে 2-3 ঘন্টার মধ্যে পানি নেমে যাবে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু সে বিষয়টা দেখি না। তো যদি এই অবস্থা হয়, তাহলে ঢাকার বুড়িগঙ্গারও কি এই অবস্থা হবে বলে আপনার মনে হয়? এবং রাজনৈতিক যে সদিচ্ছা, সেই সদিচ্ছা আসলে আপনি কতটা দেখতে পেয়েছেন? কারণ আমি আগেই বলেছি যে আপনি যেহেতু নদী নিয়ে অনেক বছর কাজ করেন, সেই রাজনৈতিক দেখুন, এই জলাবদ্ধতা যে এখন ঢাকায় আমরা দেখছি, মাঝারি বা একটু ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়, এটা তো হওয়ার কথা ছিল না। কারণ হচ্ছে যে নগরীর একদিকে নদী থাকে সেটাকে সৌভাগ্যবতী নগরী বলে স্থপতিরা, আর আমরা ঢাকায় 4 দিকে নদী পেয়েছি, তার মানে এটা 4 গুণ সৌভাগ্যবতী নগরীর মধ্যে পেয়েছি। শুধু তাই না, ঢাকার মাঝখানে অনেকগুলো নদী ছিল, আমি খালের কথা বলছি না, অর্ধ শতাধিক খাল তো আছেই, নদী ছিল অনেকগুলো। একটা নদীকে আপনি এখন চিনেন
ধানমন্ডি লেক বা হাতিরঝিল হিসেবে নড়াই নদী, একটাকে আপনি ধোলাই খাল হিসেবে চেনেন, এটা আসলে দোলাই নদী, আরেকটাকে আপনি হাজারিবাগ খাল হিসেবে চেনেন, এটা আসলে পাণ্ডু নদী, আপনি একটাকে মিরপুর খাল হিসেবে চেনেন, এটা আসলে সোনাভান নদী। মানে ঢাকার ভেতরে অন্তত 4টা নদী ছিল, নদী, খাল না, যেগুলো ঢাকার মধ্যে দিয়ে প্রবাহিত হতো। আপনি যদি নড়াই নদীর কথাটা খেয়াল করেন, দেখেন যে নড়াই নদীটা বালু থেকে বুড়িগঙ্গাকে সংযুক্ত করত। আচ্ছা। এটার একটা অংশকে আমরা এখন চিনি রামপুরা খাল হিসেবে, রামপুরা খাল। আরেকটা অংশকে আমরা চিনি হাতিঝিল হিসেবে, আরেকটা অংশকে আমরা চিনি পান্থপথ হিসেবে। পান্থপথ যে রাস্তাটা, এইটা আসলে নদীর মৃতদেহের কফিন, এখনো বক্স কালভার্ট, এর নিচে এখনো নড়াই নদীর মৃতদেহ আছে। এটা আচ্ছা। আরেকটা অংশকে আমরা চিনি ধানমন্ডি লেক হিসেবে, আরেকটা অংশকে আমরা চিনি রামচন্দ্রপুর খাল হিসেবে। আপনি খেয়াল করে দেখেন, যদিও এই নদীটা মৃত, আমরা এটা স্লাইস করেছি, কিন্তু যেখানে মোহাম্মদপুরে জলাবদ্ধতা দেখা দেয়, কারণ সেখানে খালটা অনেক সরু করে ফেলা আছে নদীটাকে, তাই তো। আবার ধানমন্ডিতে জলাবদ্ধতা দেখা দেয় না, কারণ হচ্ছে সেখানে ধানমন্ডি লেকটা উন্মুক্ত আছে, পানি রিটেইন করতে পারে। আবার পান্থপথে আপনি দেখবেন শুক্রাবাদ, তল্লাবাগ, এগুলোর মধ্যে অনেক জলাবদ্ধ, অল্প বৃষ্টিতেই তল্লাবাগে 1 কোমর পানি হয়। কারণ কি? কারণ ওখানে পুরো নদীটাকে আমরা ঢেকে দিয়েছি বক্স কালভার্ট দিয়ে। আবার হাতিরঝিল যখন সংস্কার হলো, তার আগে আপনার মনে আছে যে মগবাজার, তেজগাঁও, এদিকে অনেক জলাবদ্ধতা দেখা। তার মানে নড়াই নদীটা একটা প্রমাণ যে শহরের মাঝখানের নদীগুলো যদি আমরা রাখতাম, তাহলে এই জলাবদ্ধতা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। একটা নদী দিয়ে আমরা দেখছি, নড়াই নদী যেখানে এখনো মৃত অবস্থাতেও উন্মুক্ত, সেখানে জলাবদ্ধতা নাই। যেখানে সরু কিংবা বন্ধ হয়ে আছে, সেখানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। তো আমার যদি ঢাকা শহরের সোনাভান নদী, নড়াই নদী, পাণ্ডু নদী, দোলাই নদী উন্মুক্ত থাকতো, তাহলে এই জলাবদ্ধতা হওয়ার কোনো কারণ নাই। খাল উদ্ধার নিয়ে আমি একটু অল্প করে বলি যে এইটা একটা ভ্রান্ত উন্নয়ন নীতি তো ছিলই, ভ্রান্ত উদ্ধার নীতিও আছে। আপনি দেখবেন যে খাল উদ্ধার নিয়ে অনেক কথা হচ্ছে। আমার এই ভাই বলছেন যে অনেক টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু কেন সফল হচ্ছে না? কারণ খালগুলোকে ওই মহল্লার রাস্তার মতো করে ট্রিট করা হচ্ছে যে আচ্ছা আমি এবছর এক কিলোমিটার ইট বিছাইলাম, তারপরে কার্পেট করলাম বা মাটি কাটলাম, এরকম না। খাল, নদী এগুলো হচ্ছে পরস্পর সংযুক্ত, ইন্টারকানেক্টেড। আপনি বেসিন ধরে এগুলোকে বিবেচনা করতে হবে। আপনি নদীটা রেখে শুধু খালটা ঠিক করলেন, কখনোও ঠিক হবে না। আপনি খালের অর্ধেক ফেলে রেখে বাকি অর্ধেক ঠিক করলেন, কখনো হবে না। আমার যখন শরীরে ক্যান্সার হবে, আমি যদি শুধু আমার ডান হাতের চিকিৎসা করি, যে বাম হাত এবং পায়েরটা পরে করব, এটা কখনোই হবে না। খাল উদ্ধারের ক্ষেত্রে এই ভ্রান্ত উদ্ধার পরিকল্পনা এবং নীতি, সেইটা বড় দায়ী। এটা একই সঙ্গে আপনার নদীর সঙ্গে খালের সংযোগগুলো ফিরিয়ে দিতে হবে, খালের যে নেটওয়ার্ক আছে সেগুলোকে পুরোটা করতে হবে, অর্ধেক না। বিস্তারিত শুনবো একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতির পর আবারও স্বাগত দেশ সন্ধ্যায়। শেখ রকম যে বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল, আমরা বিরতিতে যাবার আগে বলছিলেন যে শুধুমাত্র খাল এবং নদী আলাদা আলাদা করে যদি আমরা উদ্ধার করতে চাই, তাহলে কখনোই উদ্ধার সম্ভব না। যদি বলতেন। একদমই। দেখুন, এটা তো জলাবদ্ধতার কথাই যদি বলি, তো বেসিন মানে হচ্ছে পানি গড়ায় কোথায় যায়, এটা সাধারণভাবে যেভাবে বোঝানোর জন্য যে আমরা কোনটা আসলে বেসিন, একটা নদীর বা একটা খালের অববাহিকা বা বেসিন কত দূর, যতদূর পানি গড়িয়ে এটার মধ্যে আসে, এটা হচ্ছে সোজা কথায়। তো আপনি এখন যদি একটা বেসিনের মধ্যে বেসিন ওয়াইড যদি না করি, যদি আমি ধরেন বুড়িগঙ্গাকে উদ্ধার করার সময় যে বুড়িগঙ্গার সঙ্গে যেসব খাল আছে সেগুলো যদি উদ্ধার না করি, তাহলে তো হবে না। ধরেন আপনি কেরানীগঞ্জের দেখবেন যে সুবাড্ডা খাল আছে, যা সদরঘাটের অপোজিটে কেরানীগঞ্জে। তো এই খালটা আপনি দেখবেন যে আওয়ামী লীগের সময় কয়েকবার ঢাকঢোল পেটায় এটা উদ্ধার করা হয়েছে, তারও আগে 111-এর সরকারের সময় এটা উদ্ধার করা হয়েছে, তারপর এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় উদ্ধার করা হলো, অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছে। সব মিলে এই খালটা আমি একবার হিসাব করেছিলাম যে 6 বার উদ্ধার করা হয়েছে। বিরাট উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য অনুষ্ঠান করে, এবং রাষ্ট্রীয় সরকারের যে শীর্ষ ব্যক্তিত্ব তারাও ছিলেন সেখানে। তো সেটা প্রতিবার উদ্ধার হয়, প্রতিবার এটা আবার আরেকবার উদ্ধার করে আরেক সরকার এসে। ঢাকার খালগুলো আপনি দেখবেন, যদি একটা কেস স্টাডি করতে পারেন, সংবাদ মাধ্যমে এটা করতে পারে যে একটা খাল ঢাকায় কতবার উদ্ধার করা হয়েছে, কত টাকা যেমন হিসাব করা হয়েছে। এর কারণটা হলো
শুধু খালটাকে যদি আমরা দেখি বেসিন ওয়াইড না দেখি, অববাহিকা ভিত্তিক না দেখি, মানে ওই খালটার সঙ্গে নদীর কি সম্পর্ক আছে, ওই খালের সঙ্গে বাকি ড্রেনগুলোর কি সম্পর্ক আছে। আপনি নদী অববাহিকাটা আমাদের দেশে সবসময় আপনি মাছের কাটার মতো, মাছের যেমন দেখবেন যে আচ্ছা, বা আরো বলি যে গাছের মতো, যে গাছের একটা কাণ্ড থাকে, তারপর শাখা থাকে, প্রশাখা থাকে, তো এই সব মিলে এখন গাছের কাণ্ড বা গোড়া যদি আপনি কেটে দেন, তাহলে শাখা প্রশাখা আপনি যত তেল মালিশ করেন এটা কখনো জীবন্ত হবে না, যত কিছুই করেন। তো খাল এবং নদীর ক্ষেত্রে এই উদাহরণটা প্রযোজ্য, যে আমরা যখন শুধু খাল নিয়ে কথা বলি, উদ্ধার করতে চাই, আমরা আসলে গোড়াটা কেটে দিয়ে গাছের পাতা বা শাখা প্রশাখাগুলো নিয়ে চিকিৎসা করতেছি। অববাহিকা ভিত্তিক মানে আপনার গোটা গাছটার পরিচর্যা করতে হবে, গোটা গাছটার রোগ নিয়ে কাজ করতে হবে। শুধু খালটা হচ্ছে যদি করেন তাহলে আপনার নদীকে বাদ দিয়ে করলে মনে হবে যে আপনি শুধু শাখা প্রশাখা করছেন। ফলে এই খাল উদ্ধার কখনোই, আমি খুব দুঃখিত যে আমাকে এটা বলতে হচ্ছে, যে খাল উদ্ধার কখনোই সফল হবে না যদি না এটা অববাহিকা ভিত্তিক হয়, যে এর সঙ্গে নদী এবং অন্য ড্রেনগুলো যে আছে সেগুলোকে নিয়ে একসঙ্গে করতে হবে। আমি এরপরে আপনাকে বলতে চেয়েছিলাম যে আসলে একটা খাল কতবার উদ্ধার হলে প্রকৃত উদ্ধার হবে, এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে আসিফ ইকবাল, আপনার কাছে জানতে চাই, যে বিষয়টা বলছিলেন যে এক সমন্বিত আসলে উদ্যোগ নিতে হবে, এবং আজকে স্থানীয় সরকার মন্ত্রীও বলেছে যে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রকল্পগুলো নেবার ক্ষেত্রে আসলে সমন্বয়হীনতার কোনো অভাব দেখেন কিনা? প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে সমন্বয়হীনতার অভাব মানে সুস্পষ্ট এটা। কারণ হচ্ছে কি, ওই যে যেটা শুরুতে বললাম যে ফিজিবিলিটি টেস্ট নিয়ে সমস্যা আছে, এবং মানে সমন্বয়হীনতার অভাবের সাথে মানে এই সমন্বয়হীনতার অভাবটার মানে গোড়ার কারণটা কি, আসলে যারা হচ্ছে কি একেবারে মানে ফুড চেইন একেবারে টপ লেয়ারে বসে হচ্ছে কি যারা ডিসিশন নেয়, সেখানে আসলে টেকনিক্যাল মানুষজন কম। যে আমরা যদি দেখি আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যিনি সরকারের পক্ষ থেকে নির্বাচিত, সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বশীল থাকেন, আমাদের ব্যুরোক্রেট যারা থাকেন, তো হচ্ছে কি আমার মনে হয় মানে স্বীয় মন্ত্রণালয়ে টেকনিক্যাল মানুষ খুব কম আছেন, মানে হোক তিনি মন্ত্রী বা হোক তিনি আমলা। আর আসলে এখানে তো হওয়ার কথা ছিল হচ্ছে কি ব্যুরোক্রেসি এবং পলিটিক্স একে অপরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে তো হচ্ছে কি সরকার যন্ত্র বা রাষ্ট্রের যে অবকাঠামোগুলো সেগুলো হচ্ছে কি কাজ করার কথা ছিল। তো সেখানে আসলে উপরে যারা বসে আছেন, যে যারা টেকনিক্যাল পার্সপেক্টিভে আমরা কাজ করি, আমাদের সকলের একটা কমন অভিযোগ যে হচ্ছে কি যারা উপরে বসে আছেন, যারা নীতি নির্ধারণ করেন এবং যারা নীতির এক্সিকিউট করেন, তারা আমাদের টেকনিক্যাল কথা শুনতে চান না। এটা শুধু আজকের সমস্যা না, এটা গত 55 বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা হয়ে আসছে। তো এইটা হচ্ছে কি সমন্বয়হীনতার একদম গোড়ার সমস্যা। আর দ্বিতীয় যে সমস্যা, আমাদের এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে ডেডিকেটেড সেল নাই এই যে খালগুলো পুনরুদ্ধার বা হচ্ছে কি দূষণ রোধ। যেমন দেখি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজ কিন্তু করছে ডিএনসিসি, আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরও মানে নানাভাবে এটার সাথে জড়িত থাকে। আবার যদি আমরা বলি যে হচ্ছে কি দখল মুক্তির কথা ভাই বললেন বারবার, বিআইডব্লিউটি একবার দখল মুক্তির কাজ করছে, আবার কাজ করছে নদী রক্ষা কমিশন, কিন্তু আমার কি কোনো সেন্ট্রাল বডি আছে? তো শুধুমাত্র যে এটা খাল এই জায়গায় তা না, যে আমরা হচ্ছে কি আমরা কিন্তু আজ পর্যন্ত একটা বিবিআরএ করতে পারি নাই, অথচ আমরা কোট করে রেখেছি। তো আমাদের সমন্বয়হীনতার জন্য আমাদের সেন্ট্রালি আগাতে হবে এই সমস্যার আমরা যদি রোধ করতে চাই। আর আমাদের এটা অতীব জরুরি, আমাদের অর্ধেক সমস্যার সমাধান একটা কাজে হয়ে যাবে যদি যারা ব্যুরোক্রেসিতে আছেন, মানে টেকনিক্যাল নলেজ যাদের আছে, যারা ওই মানে বিষয় পড়ে এসেছেন, যারা গ্র্যাজুয়েট, তাদেরকে সেখানে পদায়ন করা হোক। এবং টেকনোক্র্যাট কোটায় যারা মন্ত্রী আছেন, যেমন পরিবেশ মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী দেখতে পাচ্ছি, এখানে কয়জন টেকনিক্যাল মানুষ আছেন? আমি বলি কি যে টেকনিক্যাল মানুষ আসলে আসলে সমস্যার সমাধান অর্ধেকই মানে হয়ে যেত। শেখ রোকন, আপনি যেটা বলছিলেন যে একটা খাল 6 বারও উদ্ধার হয়েছে, তারপর এখন কি উদ্ধার হয়েছে কিনা, আর প্রশ্ন হচ্ছে একটা খাল আসলে কতবার উদ্ধার হলে প্রকৃতভাবে উদ্ধার করা সম্ভব? এই পরিস্থিতি আপনার কাছে কি মনে হয়? একটা খাল একবারই উদ্ধার করা সম্ভব যেটি সেটা অববাহিকা ভিত্তিক হয়, মানে খালের সঙ্গে যে নদীর সংযোগ, খালের সঙ্গে যে নালার সংযোগ, খালের সঙ্গে যে জলাভূমিগুলোর সংযোগ আছে, সেগুলোকে সবগুলোকে একসঙ্গে উদ্ধার করতে হবে। আপনি এটা হলো আপনার মানব শরীরের জ্বর সারানোর মতো, যে আমি মানব শরীরের জ্বর শুধুমাত্র হাতের জ্বরটা সারাতে পারবো না, আমাকে গোটা শরীরের জ্বর একসঙ্গে সারাতে হবে। তো খাল উদ্ধার একবারই সম্ভব যদি সেইটা সদিচ্ছার সঙ্গে করা হয়, আন্তরিকতার সঙ্গে করা হয়।
ভাই বলছেন যে কারিগরি লোকজন, টেকনোক্রেট লোকজন লাগবে, জ্ঞান সম্পন্ন। দেখুন, এই খাল নদী যেগুলো আমরা মরে গেছে, ভুল পরিকল্পনার কারণে মারা গেছে, সেখানে কিন্তু টেকনোক্রেট লোকজনই যুক্ত ছিল। মূল জিনিসটা হচ্ছে যে রাজনৈতিকভাবে সদিচ্ছা কিনা। যে রাজনীতিবিদ মন্ত্রণালয় চালান, উনি কি নির্বাচনে জিতে আসেন না, এসছেন। নির্বাচন ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয় উনি জানেন। উনি পার্টির মধ্যে কিভাবে শুরু থেকে উপরের দিকে যেতে হয় এটা উনি জানেন। উনি ওনার বৈষয়িক জীবনে উনি ব্যর্থ মানুষ না, উনি সামাজিক জীবনে অনেক সফল মানুষ। উনি হঠাৎ করে নদী খাল উদ্ধারে ব্যর্থ হয়ে গেলেন তার ধারণা নাই, এইটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে এইটা বরং যারা ব্যর্থ হচ্ছেন তাদের প্রতি সম্মান রেখেই বলি যে তারা আসলে ব্যর্থ হতে চাচ্ছেন। কেন চাচ্ছেন? কারণ আপনি বুড়িগঙ্গায় দেখবেন যে আমাদের গবেষণায় আছে ৩৩০০ কোটি টাকা খরচ হয়েছে বুড়িগঙ্গা উদ্ধারের জন্য ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত। তো এখন প্রথমবার যে ৫৬০ কোটি টাকা বুড়িগঙ্গা উদ্ধারের জন্য বরাদ্দ ছিল, সেইটা যদি প্রথমবারই বুড়িগঙ্গাটা উদ্ধার হয়ে যেত, তাহলে পরে যেসব ঠিকাদার এটা ঠিকাদারি পেয়েছেন, যেসব ইঞ্জিনিয়ার এটার কনসালটেন্সি করেছেন, যেসব প্রতিষ্ঠান এগুলোর ইআইএ এসআইএ করেছেন, যেসব প্রতিষ্ঠান এখানে সাপ্লাই দিয়েছেন, তারা কি করতেন যদি একবারে বুড়িগঙ্গাটা উদ্ধার হয়ে যায়? যদি একবারে ঢাকার খালগুলো উদ্ধার হয়ে যায়, তাহলে খালের ঠিকাদাররা কি করবেন? সিমেন্টের ঠিকাদাররা কি করবেন? ভেকু যারা আমদানি করেন তারা কি করবেন? তারা তো সব বেকার হয়ে যাবেন। তো ফলে খাল নদী উদ্ধার করা যাবে না। এইটা রাজনীতিবিদ, ঠিকাদার, টেকনোক্রেট, এই একটা নেক্সাস আছে। এই ত্রিপক্ষীয় জোট সবাই না, এদের মধ্যে অনেক শ্রদ্ধেয় মানুষ আছেন যাদেরকে আমরা জানি যে যারা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের পরিবেশ রক্ষায় কাজ করেছেন। কিন্তু বড় অংশ এই চক্রের মধ্য থেকেই আমার আশঙ্কা যে এইটা করে রাখে যাতে প্রতি বছর নতুন করে প্রকল্প নেওয়া যায়, প্রতি বছর কমিশন খাওয়া যায়, প্রতি বছর যাতে টেন্ডারবাজি করা যায়। এইটা একবারে উদ্ধার করলে তো সবই মাঠে মারা। আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম আচ্ছা, আমরা শুনিও যে যে ভাই যেরকম বললেন নেক্সাসের কথা, আমাদের খালগুলো যে দূষণ হচ্ছে, এই দূষণটা যে আসলে এটা একটা ইনোসেন্ট দূষণ, বিষয়টা এরকম না। আমি আপনি কিন্তু খালে যে ময়লা, টেকনিক্যাল পার্সনের কথাও কিন্তু বলেছেন। জি 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 না, উনি যে বলেন এটা যে আমরা যে এই দূষণটা যে আসলে ইনোসেন্ট দূষণ তা না। আমি ধরছি একটা খালের চারপাশে ২০০০ মানুষ বাস করে। ২০০০ মানুষকে প্রত্যেকটা পরিবারের লোক কি যে খালে ময়লা ফেলে আসে? ফেলে না কিন্তু। মানে কোনো একটা পার্টি আমার কাছ থেকে ময়লাগুলো কালেক্ট করে, তারা ওগুলো হচ্ছে কি খালে ডাম্প করে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। বা সুয়েজগুলোর লাইনগুলো এখানে করা হয়। তো সাভার আশুলিয়ার যে রাস্তাটা NH5 হাইওয়ে, সেখানে আমরা একটা সার্ভে করেছিলাম, এটা আমার একটা গবেষণার অংশ ছিল। সেখানে আমরা দেখেছি যে অনেক খালের জমি দখল হয়ে যাচ্ছে। এবং এই দখলের প্রসেসটা কি? প্রথমে হচ্ছে কি ওখানে আস্তে আস্তে ময়লা ফেলা হচ্ছে। যখন এটা পাহাড় সমান ময়লা হচ্ছে, তখন আস্তে আস্তে বালু ফেলা হচ্ছে, রাবিশ ফেলা হচ্ছে। এবং যখন এটা একটু সলিডিফাই হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি এই জমিটা দখল হয়ে যাচ্ছে। এখানে দোকান ভাড়া দেওয়া হচ্ছে, গ্যারেজ নির্মাণ করা হচ্ছে, পার্কিং এর জায়গা। এই দূষণ যে শুধুমাত্র দূষণ, মানে আমি ইনোসেন্ট, এটা কোনো ইনোসেন্ট ক্রাইম না। এটার আসলে মানে এই দখলও এর পিছনে একটা বড় ভূমিকা রাখে আমাদের। তো ওই যে ভাই যেটা বললেন যে নেক্সাস এটা কাজ করে, এই দূষণ যে হচ্ছে লোকাল পুলিশ স্টেশন অবশ্যই জানে, ব্যুরোক্রেসি জানে, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন জানে, পরিবেশ অধিদপ্তর জানে। কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা শুরুতেই ওই যে উৎসে আমরা হচ্ছে কি সমস্যাটার আশু সমাধান করতে পারছি না। আসিফ ইকবাল, আপনার কাছে আরো শুনবো। শিক্ষক, আপনি যেটা বলছেন, আপনি প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন যে এই যে সবগুলো রাজনীতিবিদ, ঠিকাদার, এবং তিনি কিছু আসিফ ইকবাল যেটা বলছিলেন যে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম বললেন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড। এই যে প্রতিষ্ঠানগুলো এর পেছনে দায়ী, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এবং কে আসলে নেবে? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের নদী রক্ষার জন্য একেবারে 1864 সালের ক্যানেল অ্যাক্ট থেকে শুরু করে 2013 সালের পানি আইন, এটা 31টা আইন আছে যেখানে নদী রক্ষার জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমাদের 18টা মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ আছে যেগুলো নদী রক্ষার জন্য কাজ করার কথা। তো এখন যেহেতু অনেক আইন আছে, অনেক প্রতিষ্ঠান আছে, কারোর সঙ্গে কারো সমন্বয় নেই, ক্ষেত্র বিশেষে বিরোধ আছে। আপনি দেখবেন যে একসময় নদী কমিশন আর ওয়াসার মধ্যে বিরাট ঝগড়া লেগে গেছিল দুই পক্ষের মধ্যে। তো সেজন্য আমরা পরিবেশবাদীরা দীর্ঘদিন আন্দোলন করেছি যে একটা
নদী কমিশন হওয়া দরকার। কমিশনটা হলো সবাইকে সমন্বয় করবে, সেটা সার্বভৌম হবে এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো। তো আদালত, উচ্চ আদালত, বাংলাদেশের উচ্চ আদালত যত রায় দিয়েছে নদীর পক্ষে, আমি দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর কোথাও উচ্চ আদালত নদীর পক্ষে এত রায় দেন নাই। তো সেইটার জন্য উচ্চ আদালত তখন বললেন যে একটা কমিশন করা হোক, যে কমিশনটা সবাইকে সমন্বয় করবে, গার্ডিয়ানের ভূমিকা পালন করবে। ফাইন, সরকার সেটা মানতে বাধ্য। 2014 সালে যে নদী কমিশন আইন হলো, তখন দেখা গেল নদী কমিশন হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। তো যে কমিশন হলো মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ সবগুলোর গার্ডিয়ান হওয়ার কথা, সবাইকে সমন্বয় করার কথা, আইন যখন পাশ হলো তখন দেখা গেল সেটাকে একটা মন্ত্রণালয়ের অধীনস্থ করা হয়েছে। এই যে নাগরিকদের আন্দোলন, উচ্চ আদালতের রায় এবং সরকারের সদিচ্ছা দৃশ্যত ছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে এটা আসলে তারা ওই যে আমলাতান্ত্রিক যে ব্যাপার আছে, রাজনীতিবিদরা যে ছেড়ে দিতে চান না। আমাদের একজন নদী কমিশনের চেয়ারম্যানকে তার মেয়াদ পূর্তির আগে চলে যেতে হয়েছিল, আপনার মনে আছে, আওয়ামী লীগের সময়, মঞ্জুর আহমেদ চৌধুরী। কেন তাকে চলে যেতে হয়েছে? কারণ উনি বলেছিলেন যে অমুক অমুক মন্ত্রী তারা নদী দখলের সঙ্গে যুক্ত, তারা বালু ব্যবসার সঙ্গে যুক্ত। তো ফলে তাকে মেয়াদ পূর্তির আগে চলে যেতে হয়েছে, তাই তো? নদী কমিশন ক্ষমতা নাই, তার এক্সিকিউশন পাওয়ার নাই, শুধু সুপারিশ করতে পারে। তারপরেও যারা কথা বলেছে তাদেরকে এখানে থাকতে দেয়া হয়নি। তো ফলে আপনার প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের প্রশ্নটা আবারও যদি আমাকে বলেন, আমি বলবো সবই ঠিক হবে, রাজনীতিবিদরা রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতে পারছেন কিনা, যারা বিশেষ করে সরকারে গেছেন তারা মিন করেন কিনা যে আমি নদীটা উদ্ধার করব। যারা সরকারে যায় তারা বিরোধী দলকে এত দৌড়ের মধ্যে রাখতে পারে, যে কোনো সরকার নদী দখলকারীদের দৌড়ের মধ্যে রাখতে পারে না। আই ডোন্ট বিলিভ। তার মানে কি সদিচ্ছার অবশ্যই সদিচ্ছার অভাব আছে। সরকারের সদিচ্ছা থাকলে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে 1 বছরের মধ্যে বাংলাদেশের নদী উদ্ধার কার্যক্রম সঠিক পথে যেতে বাধ্য। হ্যাঁ, আপনার কাছে আরও শুনবো। আসিফ ইকবাল, আপনি বলছিলেন যে আপনাদের যে টেকনিক্যাল পার্সন আছে তাদের কথাও শুনে না, এবং রাজনৈতিক যে সদিচ্ছা সে বিষয়টা তো বললেনই। টেকনিক্যাল পার্সনের কথা আসলে না শোনার পেছনের কারণ কি? কারণ ওই যে টেকনিক্যাল পার্সনের আসলে ক্ষমতা নাই, এটা হচ্ছে কি সব থেকে মানে রূঢ় বাস্তবতা। না, ইতিমধ্যে কিন্তু শেখ রকম এটাও বলেছে যে টেকনিক্যাল পার্সনদের সদিচ্ছার অভাবেও কিন্তু নদী দূষণ হচ্ছে। একটা বিষয় কি, মানে আমরা মানে ঘাপলা আসলে ওই আমি যে কথাটা বললাম, এই গোড়ার দুইটা সমস্যার যদি আমি সমাধান করতে পারি, নাম্বার 1, আমি যদি সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি যে আমার মনস্তত্ত্ব মানে সামাজিক মনস্তত্ত্বের অংশ, যে এই নদীটা আমার জনজীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এবং আর দ্বিতীয় হচ্ছে কি, ওই যে আমরা এই বিষয়টাকে খুব মানে হালকাভাবে দেখি, যে আমরা সামাজিক যে একটা মূল্যবোধ, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বা সামাজিক সচেতনতা, এই জায়গাটা না। আপনি দেখেন তো বাংলাদেশে এত খাল দখল হয়েছে, খাল দূষণ হয়েছে, নাগরিকেরাই তো করেছে। বা এই খাল দখল হয়েছে, খাল দখলের জন্য আমরা কয়টা পাবলিক ডেমনস্ট্রেশন দেখেছি? আমরা কি দেখেছি যে কোনো অঞ্চলের মানুষ হচ্ছে বের হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে যে আমার খাল দূষণ বন্ধ করো, আমার খাল উদ্ধার করো, আমার নদী উদ্ধার করো? করে নাই কিন্তু। আর এর সব থেকে বড় মানে দায়িত্বটা কি জনগণ সবার উপরে আছে আসলে, এখানে কেউ দায় এড়াতে পারবে না এ দায়। এখন মানে সব কথার মূল কথা কি, আমরা তো আসলে মানে আমাদের ভালো থাকার যে ইন্ডিকেটর, এটাকে হইতেছে কি ফাইন্যান্সিয়ালি আমরা মেজার করি। তো আমরা যদি ওভারঅলি একটা সোশ্যাল ইন্ডিকেটর, মানে আমরা যদি ভালো থাকার ইন্ডিকেটরটাকে ভুটানের মতো সুখ দিয়ে মেজার করতে পারতাম, আমার ভালো থাকা দিয়ে মেজার করতে পারতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। কারণ শেখ রকম বলেছে নদীর কাছে গেলে মানুষের এই যে চিত্ত বিনোদন হবে, সেই বিষয়টাও থাকে যদি নদী নির্মল থাকে। নদী নির্মল থাকে। শেখ রকম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। আপনি একটু খাল নিয়ে কথা বলছিলাম, যদিও আমরা নদী নিয়ে বেশি কথা বলেছি। খাল নিয়ে আমি কয়েকদিন ধরে রিপোর্ট করে আমি যেটা মানে অনেক হচ্ছে যে খালের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, যে আসলে কয়টা খাল ঢাকায় আছে বা ঢাকায় ছিল। কেন এই বিষয়টা এত ধোঁয়াশা কেন খাল নিয়ে? আপনাকে প্রশ্ন করি পাল্টা, যে এই দোলাই খাল বা দোলাই, এইটাকে আপনি খাল বলবেন না নদী বলবেন? হ্যাঁ, এটা একটা আসলে এটা একটা বড় প্রশ্ন। এবং আরেকটা বিষয় আছে, যেটা বিষয় আমি একটু আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে একই খাল বিভিন্ন জায়গায়, যেমন উত্তরা 12 নম্বর সেক্টরে একটা খাল, আবার যে বালু নদীতে যেটা খাল সেটাও আবার খাল, একই নামে। মানে কেন এইগুলো আসলে? এইটা আসলে একেবারে আমাদের
গোড়ার কাজগুলো হয়নি। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, আইন আছে, ব্যক্তি আছে, কিন্তু গোড়ার কাজগুলো হয়নি। কীরকম ধরেন, এই যে আমি বললাম 31টা আইন, 31টা আইনের কোথাও নদীর সংজ্ঞা নাই। সম্প্রতি সরকার উদ্যোগ নিয়েছে আমি জানি, কিন্তু তার আগে 2014 সাল পর্যন্ত যে 31টা আইন হয়েছে সেগুলোর কোথাও নদী কি সেটা বলা নাই, খালের সংজ্ঞাও নাই। তো ফলে আমরা তালিকা করতে পারিনি কতটা দেশে কতটা খাল আছে, কতটা নদী আছে। কারণ আমি কোনটাকে খাল বলবো কোনটাকে নদী বলবো সেটা না। আরেকটা বিষয় হলো খুব মারাত্মক, আমাদের এখানে আছে যে আপনি যদি কোনো একটা নদীকে মেরে ফেলতে চান, আমরা তাহলে আমাদের হাতে একটা একদম সময় কম, আমরা সহজ ঝটপট উপায় শেষ হচ্ছে করব। যে এটাকে খাল বলে ডাকা। প্রথমে এটা খাল নাম দেবেন, তারপর এটা দখল করবেন। তো ঢাকার খালগুলোর তথ্য নাই, একটা কারণ হচ্ছে খুবই ধ্রুপদী, যে সংজ্ঞা নাই কোনটা খাল কোনটা নদী বলবো। নড়াইকে আমি খাল বলবো না নদী বলবো, সোনাভানকে আমি খাল বলবো না নদী বলবো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাজ হয় না, আমরা শুধু দেখি একটু স্পটলাইটের মতো, যে জায়গায় প্রকল্পটা আছে ওই জায়গায় ওখানে গিয়ে একটা লাল গালিচা বিছায় হয়তো আমরা কিছু একটা করবো, কিন্তু গোটা খালটাকে দেখার যে ব্যাপার আছে সেইটা দেখা হয় না। গোটা একটা খাল যেটা প্রকল্প পাবো সেইটা দেখব, বাকি 49টা দেখব না। শেখ রোকন, আমি আপনার কাছে আবারও জিজ্ঞেস করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে যে সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে এবং আজকেও আমরা দেখলাম স্থানীয় সরকার মন্ত্রী একই কথা বলছেন। সেই সমন্বিত উদ্যোগ আসলে নেবার পথে বাধা কেন, এবং সমন্বিত উদ্যোগ আসলে কিভাবে নিতে পারে সরকার, যদি বলতেন। যেহেতু আমরা দেখছি 20 বছর তার 17 বছর পর নতুন এক সরকার ক্ষমতায় এসেছে, সেই জায়গা থেকে যদি একটু বলতেন। খাল উদ্ধারের কথা 17 বছর ধরে যে সরকার ছিল বাংলাদেশে, তারা ক্ষমতায় এসে খাল উদ্ধারের কথা বলেছিল। তার আগের সরকার এসে খাল উদ্ধারের কথা বলেছিল, 111-এর সরকার। ও তো অন্তর্বর্তী সরকার এসে বলছিল আমরা খাল উদ্ধার করব। বর্তমান সরকারও বলছে আমরা খাল উদ্ধার করব। শুরুটা করতে হবে, প্রথম আপনারা বলেন যে কতটা খাল ছিল, একটা এগ্রিড লিস্ট করেন, তারপর কোনটার কি অবস্থা আছে একটা জরিপ করেন, তারপরে এগুলো উদ্ধার করার জন্য এটা অববাহিকা ভিত্তিক উদ্ধার করেন, তাহলে হয়ে যাবে। আর সমন্বয়টা করার জন্য সরকারকেই সমন্বয় করতে হবে। আমরা নাগরিকরা পরামর্শ দিতে পারি, চিৎকার করতে পারি, লিখতে পারি, কিন্তু কাজটা করতে হবে সরকারকে, সরকারের প্রতিষ্ঠানগুলোকে। এখন সেই সময়টা এসেছে কিনা যে যথাযথ উদ্যোগ নেবার? ইংরেজিতে একটা বলে যে ইট ইজ ইয়েস্টারডে, মানে ওই সময় চলে গেছে, গতকাল হয়ে গেছে। আর এসছে শুধু না, ওই সময় চলে গেছে, এখনই করা দরকার। এখন না করলে, এখন তো আমরা জায়গায় জায়গায় জলাবদ্ধতা দেখতেছি। গোটা ঢাকাবাসী, এই খাল মারা নদী মারা শহরবাসী, অট্টালিকাবাসী, তাদেরকে আরও ভুগতে হবে। ধন্যবাদ শেখ রোকন এবং ধন্যবাদ আসিফ ইকবাল, দুজনকেই। নিশ্চয়ই দর্শক, আমরা আলোচনায় যে বিষয়টা জানলাম, নিশ্চয়ই নদী উদ্ধারে সরকার রাজনৈতিক সেই সদিচ্ছা দেখাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনায়। সে পর্যন্ত দেশ টিভির সঙ্গেই থাকুন, ভালো থাকুন।